আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা আজকে রন্ডা বার্নের লেখা দ্য ম্যাজিক বইটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এই বইটা মূলত কৃতজ্ঞতাকে জীবনের একটা কি বলে বিরাট পরিবর্তন আনার শক্তি হিসেবে দেখিয়েছে। হ্যাঁ, মানে একটা ট্রান্সফরমেটিভ পাওয়ার আর কি। ঠিক, আমাদের হাতে বইটার যে অংশগুলো আছে সেখানে বেশ স্পষ্টভাবে দেখানো হয়েছে যে জীবনের নানান দিকে, মানে ধরুন সম্পর্ক, টাকা পয়সা, স্বাস্থ্য, এসবে কৃতজ্ঞতাকে কাজে লাগিয়ে কিভাবে প্রায় অলৌকিক ফল পাওয়া যায়। বইটার দাবিটা কিন্তু বেশ বড়। বলছে যে পরিস্থিতি যেমনই হোক না কেন, এই পদ্ধতি নাকি জীবনটাকে পুরোপুরি বদলে দিতে পারে। হ্যাঁ, সেটাই। তো আজকের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে বইটার এই সেন্ট্রাল আইডিয়াগুলো একটু বোঝা, মানে কিভাবে এই কৃতজ্ঞতা জিনিসটা একটা মহাজাগতিক নিয়মের সাথে যুক্ত। হ্যাঁ, আর এর প্র্যাকটিক্যাল দিকটা কি, মানে রোজকার জীবনে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। একদম। যারা হয়তো পুরো বইটা পড়ার সময় পাননি কিন্তু এর মূল বিষয়টা জানতে চান, তাদের জন্য এই আলোচনাটা আশা করি একটা সুস্পষ্ট ধারণা দেবে। ঠিক। ঠিক আছে, তাহলে চলুন গভীরে ঢোকা যাক। শুরুতেই একটা বেশ আকর্ষণীয় ব্যাপার আছে, তাই না? একটা পুরনো রহস্যময় ধর্মীয় বাক্য নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, ওই যে যার আছে তাকে আরও দেওয়া হবে। এবং সে প্রাচুর্য লাভ করবে। যার নেই তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। এই কথাটা তো বহু যুগ ধরে অনেককেই কনফিউজড করেছে, অনেকে হয়তো একটু আনফেয়ারও ভেবেছেন। ঠিক। বার্নের ব্যাখ্যাটা এখানে ইন্টারেস্টিং। উনি বলছেন এই বাক্যের মধ্যে একটা শব্দ লুকানো আছে, আর সেটা হলো কৃতজ্ঞতা। ওহ, আচ্ছা। হ্যাঁ, মানে বাক্যটা আসলে এই রকম। যার কৃতজ্ঞতা আছে তাকে আরও দেওয়া হবে এবং সে প্রাচুর্য লাভ করবে। যার কৃতজ্ঞতা নেই তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। তার মানে সোজা কথায় কৃতজ্ঞ না হলে ক্ষতি, আর কৃতজ্ঞ হলে লাভ। একদম, মূল কথা এটাই। কৃতজ্ঞতার অভাব, মানে ল্যাক অফ গ্র্যাটিটিউড, সেটা ক্ষতির কারণ হতে পারে, আর উল্টো দিকে কৃতজ্ঞতা প্রাচুর্য আনে। বইটাতে কোরআনের রেফারেন্সও দেওয়া হয়েছে, যেখানে একই রকম কথা বলা আছে যে শুকরিয়া করলে আরও বেশি দেওয়া হবে। তার মানে বইটার দাবি অনুযায়ী এটা শুধু কোনো ধর্মীয় ব্যাপার নয়, বরং জীবনের একটা ফান্ডামেন্টাল ল, মৌলিক নিয়ম। ঠিক তাই, বইটা এটাকে একটা ইউনিভার্সাল বা কসমিক ল হিসেবেই দেখাচ্ছে, যেটা আমাদের জীবনকে গভর্ন করে। আর এখানেই উনি কৃতজ্ঞতাকে জুড়ে দিচ্ছেন ল অফ অ্যাট্রাকশনের সাথে। আকর্ষণের নীতি বা ল অফ অ্যাট্রাকশন, এটা তো অনেকের কাছেই পরিচিত একটা কনসেপ্ট। হ্যাঁ, খুবই পরিচিত, যেটা বলে যে সমধর্মী বিষয়ে পরস্পরকে আকর্ষণ করে। লাইক অ্যাট্রাক্টস লাইক। এখানে ঠিক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে জিনিসটা? ব্যাখ্যাটা বেশ সোজাসাপটা। আমাদের চিন্তা আর আমাদের অনুভূতি, ফিলিংস, এগুলো তো এক ধরনের এনার্জি, তাই না? হুম হুম তো এই এনার্জিটাই নাকি একই ধরনের অভিজ্ঞতাকে আমাদের জীবনে টেনে আনে। মানে যদি কেউ খালি অভাব, দুঃখ, অসন্তোষ নিয়ে ভাবে, যেমন আমার যথেষ্ট টাকা নেই বা আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাহলে সেই রকম পরিস্থিতি আরও বেশি করে আসবে। বইটার যুক্তি অনুযায়ী হ্যাঁ, নেগেটিভ চিন্তা নেগেটিভ ফল টানে। আর অন্যদিকে যা কিছু ভালো আছে জীবনে, সেটার জন্য যদি মন থেকে কৃতজ্ঞ থাকা যায়, যেমন আমি আমার পরিবারকে ভালোবাসি বা এই চাকরিটার জন্য আমি থ্যাঙ্কফুল। তাহলে আরও ভালো জিনিস জীবনে আসবে। হ্যাঁ, বইটাতে তো কৃতজ্ঞতাকে একটা ম্যাগনেটের সাথে তুলনা করা হয়েছে, যেটা ভালো জিনিসকে আকর্ষণ করে। ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে নিউটনের সূত্রের কথা বলা হলো, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার সাথে এর কানেকশনটা কি? এটা তো সায়েন্সের ল। হ্যাঁ, বইটাতে এই সংযোগটাও কিন্তু টানা হয়েছে। ব্যাখ্যাটা অনেকটা এরকম। আমরা যখন ধন্যবাদ দিই বা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেটা হলো ক্রিয়া বা অ্যাকশন। আচ্ছা। আর এর ফলে জীবনে ভালো কিছু গ্রহণ করা বা পাওয়া, সেটা হলো প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন। নিউটনের সূত্র অনুযায়ী এই দুটো সমান আর বিপরীতমুখী। তার মানে বইটার যুক্তি হল, যত বেশি আন্তরিকভাবে, যত গভীরভাবে আমরা কৃতজ্ঞতা জানাব, অর্থাৎ যত বেশি দেব, তত বেশি আমরা জীবনে পাব বা নেব। এখানে শুধু মুখে থ্যাংক ইউ বলা নয়, কিন্তু ফিলিংসটা, অনুভূতিটাই আসল। বুঝলাম। এই তত্ত্বটা যে কাজ করে সেটার প্রমাণ হিসেবে লেখক রন্ডা বার্ন তার নিজের জীবনের গল্প তো বলেছেন, তাই না? হ্যাঁ, বেশ জোর দিয়েই বলেছেন।
উনি বলছেন একটা সময় তার জীবন নাকি সাংঘাতিক খারাপ অবস্থায় ছিল। অনেক ঋণ, প্রচুর মানসিক চাপ, সম্পর্কগুলোতে সমস্যা, এমনকি শরীরও ভালো থাকত না। ও তো উনি দাবি করছেন যে রোজ নিয়ম করে সচেতনভাবে এই কৃতজ্ঞতা অনুশীলন করেই নাকি উনি এই সব প্রবলেম থেকে বেরিয়ে এসেছেন, ঋণমুক্ত হয়েছেন, জীবনে প্রাচুর্য এসেছে, সম্পর্ক ভালো হয়েছে, স্বাস্থ্য, মানে সবকিছু নাকি একদম বদলে গেছে। বাহ, এটা তো বেশ শক্তিশালী একটা পার্সোনাল টেস্টিমনি। হ্যাঁ, উনি তো বলছেন জীবনটা নাকি সত্যি ম্যাজিক্যাল হয়ে উঠেছিল। এই অভিজ্ঞতার ভিত্তিতে বইটাতে তো বেশ বড় বড় প্রমিসও করা হয়েছে, তাই না? অবশ্যই। এখানে দাবিগুলো কিন্তু বেশ বড়। বলা হচ্ছে কৃতজ্ঞতা নাকি ম্যাজিক্যালি যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে। মানে সেটা সম্পর্ক হোক, টাকা পয়সা, স্বাস্থ্য, চাকরি, সব। যে কোনো পরিস্থিতি। হ্যাঁ, বইটা তাই বলছে। জীবনটাকে নাকি অনেক সহজ, আনন্দময় আর প্রাচুর্যে ভরপুর করে তুলতে পারে। একটা কোট আছে না, কৃতজ্ঞতার জাদুকরী শক্তি আপনার জীবনকে সোনায় পরিণত করে। হুম। শুধু তাই নয়, আরও বলা হয়েছে যে এটা প্র্যাকটিস করলে নাকি সম্পর্কগুলো গভীর হয়, ফ্যামিলির সাথে ভালো লাগে, অন্য লোকেরাও বেশি হেল্পফুল হয়। কিছু রিসার্চের কথাও বলা হয়েছে, যেখানে দেখা গেছে কৃতজ্ঞ মানুষরা নাকি তাড়াতাড়ি সুস্থ হয়, এমনকি আয়ুও নাকি কয়েক বছর বেড়ে যেতে পারে। আচ্ছা, তো এই পরিবর্তনটা আনার জন্য বইটাতে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট পদ্ধতি বা একটা স্ট্রাকচার দেওয়া আছে। হ্যাঁ, অবশ্যই। বইটার মূল কাঠামোই হলো একটা 28 দিনের প্রোগ্রাম। 28 দিন। হ্যাঁ, লক্ষ্যটা হলো প্রতিদিন কিছু নির্দিষ্ট অনুশীলন করে কৃতজ্ঞতাকে একটা গভীর অভ্যাসে পরিণত করা, হ্যাবিট বানিয়ে ফেলা আর কি। ও আচ্ছা। এই 28 দিনের প্র্যাকটিসগুলোকে কয়েকটা ফেজে ভাগ করা হয়েছে। যেমন, প্রথমে যা কিছু আমাদের আছে বা অতীতে পেয়েছি সেগুলোর জন্য কৃতজ্ঞতা। তারপর যা চাই, মানে ভবিষ্যতের জন্য, সেটার জন্য কৃতজ্ঞতা। আর শেষে আরও গভীরে যাওয়া, যেমন কোনো সমস্যার সমাধান করা বা নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ করা, সেখানেও কৃতজ্ঞতার ব্যবহার। এই যে অনুশীলন বা প্র্যাকটিসগুলোর কথা বলছেন, এগুলোর মূল নীতিটা কি? মানে কিভাবে করতে বলা হয়েছে? কয়েকটা কোর প্রিন্সিপাল আছে। প্রথমত একটা ম্যাজিক ফর্মুলার কথা বলা হয়েছে। ম্যাজিক ফর্মুলা? হ্যাঁ, সেটা হলো ১. সচেতনভাবে ধন্যবাদ শব্দটা ভাবা এবং বলা। ২. যত বেশি ইচ্ছাকৃতভাবে এটা ভাবা বা বলা হবে, তত বেশি কৃতজ্ঞতা অনুভব করা যাবে। ৩. আর যত বেশি কৃতজ্ঞতা ইচ্ছাকৃতভাবে ভাবা এবং অনুভব করা যাবে, তত বেশি প্রাচুর্য জীবনে আসবে। তার মানে ফিলিংসটা খুব জরুরি। একদম। বারবার কিন্তু এই অনুভূতির ওপর জোর দেয়া হয়েছে। শুধু শব্দটা বলা নয়, ফিল করাটাই নাকি আসল ম্যাজিক। আচ্ছা, আর দ্বিতীয়ত, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। অভ্যাস তৈরি করতে তো সময় লাগে, তাই টানা 28 দিন এই অনুশীলনগুলো করতে বলা হয়েছে। আর তৃতীয়ত, নিজের লক্ষ্য বা স্বপ্নগুলো কি সে বিষয়ে একদম পরিষ্কার ধারণা তৈরি করা। মানে জীবনে ঠিক কি চাই, স্বাস্থ্য, পেশা, অর্থ, সম্পর্ক, সব ক্ষেত্রে একটা লিস্ট বানাতে বলা হয়েছে। ওকে, তাহলে এই 28 দিনের অনুশীলনগুলো ঠিক কেমন? কয়েকটা উদাহরণ দিলে হয়তো। হ্যাঁ, নিশ্চয়ই। 28টা প্র্যাকটিসের প্রত্যেকটাই একটু আলাদা। যেমন, ধরা যাক প্রথম দিনেরটা নাম হচ্ছে আপনার প্রাপ্তিগুলো গণনা করুন বা কাউন্ট ইয়োর ব্লেসিংস। এটা একদম বেসিক। এটাতে কি করতে হয়? প্রতিদিন সকালে বা দিনের শুরুতে জীবনে এমন 10টা জিনিসের তালিকা বানাতে বলা হয়েছে যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, ছোট হোক বা বড়। 10টা জিনিস? হ্যাঁ, শুধু লিস্ট বানালেই হবে না, কেন কৃতজ্ঞ সেটাও সংক্ষেপে লিখতে হবে। তারপর পুরো লিস্টটা একবার পড়ে প্রত্যেকটা জিনিসের জন্য মনে মনে বা জোরে 3 বার ধন্যবাদ বলতে হবে, আর সেই কৃতজ্ঞতাটা মানে গভীরভাবে অনুভব করতে হবে। এটা অনেকটা ফাউন্ডেশন তৈরির মতো। এটা তো বেশ সহজ মনে হচ্ছে। ভালো শুরু। আচ্ছা, আরও কিছু অন্যরকম প্র্যাকটিসও আছে নিশ্চয়ই? হ্যাঁ, অনেক ভ্যারাইটি আছে। যেমন ধরুন 7 নম্বর বিনের প্র্যাকটিস, নেতিবাচকতা থেকে বের হওয়ার জাদুকরী উপায়। এটা একটু চ্যালেঞ্জিং লাগতে পারে। নেতিবাচকতা থেকে বের হওয়া কিভাবে? এখানে বলা হচ্ছে, যদি জীবনে কোনো বড় সমস্যা বা নেগেটিভ পরিস্থিতি থাকে, ধরুন চাকরি চলে গেছে বা সম্পর্ক খারাপ, তো সেই খারাপ পরিস্থিতির মধ্যেও কৃতজ্ঞ হওয়ার মতো অন্তত 10টা জিনিস খুঁজে বের করতে হবে। খারাপ পরিস্থিতির মধ্যে কৃতজ্ঞ হওয়ার জিনিস,
এটা তো কঠিন। শুনতে একটু অদ্ভুত লাগলেও বইটার যুক্তি হল এটাই নাকি পরিস্থিতি পাল্টানোর ম্যাজিক্যাল উপায়। যেমন ধরুন চাকরি নেই, তাহলে হয়তো কৃতজ্ঞ হওয়া যায় যে পরিবারের সাথে বেশি সময় কাটানো যাচ্ছে বা নতুন কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে, এই রকম। মানে ফোকাসটা শিফট করা। হ্যাঁ, যা নেই সেটার বদলে যা আছে বা যা পাওয়া যেতে পারে সেদিকে মনোযোগ দেওয়া। বইটাতে বুদ্ধের একটা কথাও বলা হয়েছে, যিনি নাকি যে কোনো পরিস্থিতিতেই কৃতজ্ঞ থাকার কথা বলতেন। ইন্টারেস্টিং। আরেকটা উদাহরণ দেবেন? আচ্ছা, ধরুন ১৩ নম্বর দিনের অনুশীলন। আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন। এটা ফিউচার বা ভবিষ্যতের উপর ফোকাস করে। ভবিষ্যতের জন্য? হ্যাঁ, এখানে নিজের সবচেয়ে জরুরি 10টা ইচ্ছার একটা লিস্ট বানাতে বলা হয়। তারপর প্রত্যেকটা ইচ্ছার জন্য এমনভাবে কৃতজ্ঞতা জানাতে হবে যেন সেটা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। মানে পাওয়ার আগেই ধন্যবাদ। একদম। ধরুন কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট চায়, তাহলে সে লিখবে বা ভাববে, আমার পরীক্ষার দারুণ ফলাফলের জন্য ধন্যবাদ, 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 যার ফলে আমি আমার পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এরকম। শুধু তাই নয়, ইচ্ছাটা পূরণ হলে ঠিক কেমন লাগবে, কাকে প্রথম জানাবেন, কি করবেন, এগুলো খুব ভিভিডলি কল্পনা করতেও বলা হয়েছে। ছবি ব্যবহার করে ম্যাজিক বোর্ড বানানোর কথাও আছে এখানে। বাহ! তার মানে এখানে শুধু যা আছে বা ছিল সেটার জন্য নয়, যা চাই সেটার জন্য অ্যাডভান্স থ্যাঙ্কস দিতে বলা হচ্ছে, যেন এখনই সত্যি। হ্যাঁ, ঠিক তাই। এই প্র্যাকটিসগুলোর আসল উদ্দেশ্যই হল কৃতজ্ঞতার অনুভূতিটাকে জীবনের সব ক্ষেত্রে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভালো সময়, খারাপ সময়, সব জায়গায় ছড়িয়ে দেওয়া। মোট ২৮টা এরকম আলাদা আলাদা প্র্যাকটিস আছে। হ্যাঁ, প্রতিদিন একটা করে। যেমন একটা দিনে আছে বাতাসের জন্য কৃতজ্ঞ হতে বলা, যেটা আমরা সবসময় নিচ্ছি কিন্তু ভাবি না। আরেকটা আছে সম্পর্ক ভালো করার জন্য কৃতজ্ঞতার ব্যবহার। মূল লক্ষ্য একটাই, এই অনুভূতিটাকে জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলা। এই আইডিয়াগুলো তো রন্ডা বার্নের আগের ওই বিখ্যাত বইটা দ্য সিক্রেট, সেটার সাথেও বেশ মিলে যায়, তাই না? হ্যাঁ, একদম। দুটো বইয়ের ফাউন্ডেশন তো একই, ওই ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নীতি। হুম। দ্য সিক্রেটেও তো এটাই বলা হয়েছিল যে আমাদের চিন্তার একটা ফ্রিকোয়েন্সি আছে, আর সেই ফ্রিকোয়েন্সিটাই একই রকম ফ্রিকোয়েন্সিকে আকর্ষণ করে। মানে আমরা যা ভাবি সেটাই টানি। রাইট। আর সেখানেও তো বলা হয়েছিল যে যা চাই সেটার উপর ফোকাস করতে, যা চাই না সেটার উপর নয়। ঠিক। বইটাকে এতে মজার টার্ম ছিল ডোন্ট ওয়ান্ট বা চাই না এপিডেমিক। কারণ মানুষ নাকি প্রায় যা চায় না তা নিয়েই বেশি চিন্তা করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে ইউনিভার্স বা মহাবিশ্ব নাকি নাবাচক শব্দগুলো, ডোন্ট, নট, নো, এগুলো শোনে না। তাই নাকি? হ্যাঁ, আমি অসুস্থ হতে চাই না বললে ইউনিভার্স নাকি শোনে আমি অসুস্থ হতে চাই। চিন্তাটাই বাস্তব রূপ নেয়। এটাই ছিল মূল কথা। তবে দ্য সিক্রেটে এটা বলা হয়েছিল যে একটা পজিটিভ চিন্তা নাকি শখানাক নেগেটিভ চিন্তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। তাই খুব বেশি ভয় পাওয়ারও কারণ নেই। আচ্ছা, তাহলে দুটো বইয়ের মূল সুরটা একই, যে আমাদের চিন্তা, আমাদের ফিলিংস আমাদের রিয়ালিটিকে তৈরি করে। আর দ্য ম্যাজিক বইটা এই নীতিটাকে কাজে লাগানোর একটা খুব নির্দিষ্ট আর ডিটেল পদ্ধতি হিসেবে কৃতজ্ঞতাকে তুলে ধরেছে। একদম ঠিক ধরেছেন। দ্য ম্যাজিক বইটাতে গভীর এবং কনসিস্টেন্টলি কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করা, এটাকে জীবনের রূপান্তরের প্রধান হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে। এটাকে আর 5টা ভালো অভ্যাসের মতো না দেখে অলমোস্ট একটা ম্যাজিক্যাল পাওয়ার হিসেবেই প্রেজেন্ট করা হয়েছে, যেটা ওই কসমিক ল অফ অ্যাট্রাকশনের উপর বেস করে কাজ করে বলে দাবি করা হয়। তার মানে এখানে কৃতজ্ঞতা শুধু একটা ভদ্রতা বা কাটিসি নয়, না, একদমই না। বরং এটা একটা অ্যাক্টিভ, ডেলিবারেট প্রসেস, যার মাধ্যমে নাকি আমরা আমাদের অভিজ্ঞতাকে, সেটা সম্পর্ক হোক, স্বাস্থ্য, অর্থ বা কোনো ইচ্ছা পূরণ, পজিটিভলি শেপ করতে পারি। হ্যাঁ, আর ওই 28 দিনের অনুশীলনগুলোর উদ্দেশ্যই হল এই মাইন্ডসেট আর ফিলিংসটাকে একটা গভীর, পার্মানেন্ট অভ্যাসে পরিণত করা। বুঝলাম। বইটার মূল বার্তা তাহলে এটাই। একদম। কৃতজ্ঞতাকে জীবনের ড্রাইভিং ফোর্স হিসেবে ব্যবহার করার একটা ডিটেল রোডম্যাপ দেওয়া হয়েছে এখানে। বেশ, আলোচনাটা আসলেই অনেক কিছু ভাবার আছে। আচ্ছা, শ্রোতাদের জন্য আমরা একটা শেষ প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে পারি। অবশ্যই। এই যে বইটা, এটা তো মূলত বাইরের জিনিস, অন্য মানুষ, পরিস্থিতি, এমনকি নিজের প্রতিও কৃতজ্ঞ হওয়ার কথা বলছে।
তো এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কৃতজ্ঞতার উৎসটা কতটা ম্যাটার করে? মানে কৃতজ্ঞতা কি ভেতর থেকে আসছে নাকি কোনো বাইরের কারণের জন্য আসছে? এটা কি এর কার্যকারিতাকে প্রভাবিত করে? বইটার ব্যাখ্যা অনুযায়ী কেন ধন্যবাদ দেওয়া হচ্ছে সেই কারণটা কি ঠিক ততটাই জরুরি যতটা জরুরি ওই অনুভূতিটা? এটা একটা ভালো প্রশ্ন, ভাবার মতো। ঠিক, তাহলে আজকের মতো আমাদের এই গহন আলোচনা এখানেই শেষ করছি।